ভুল বোঝাবুঝি থেকে গাজায় 15 চিকিৎসককে গুলি করে হত্যা, তদন্ত প্রতিবেদন প্রকাশ। ইসরায়েলের উপত্যকা জুড়ে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় নিহত আরও 32। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ। 26 এপ্রিল দেশ জুড়ে ধর্মঘটের ডাক জামায়াতে ইসলামীর। ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান। মার্কিন বিমান হামলায় ইয়েমেনে নিহত বেড়ে 12, আহত 30। লেবাননের সামরিক যানে বিস্ফোরণে 3 সেনার মৃত্যু। পরিকল্পিত কিনা খতিয়ে দেখতে তদন্ত শুরু। এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে ঢেলে সাজানোর প্রস্তাব ট্রাম্পের। থাকবে না গণতন্ত্র ও মানবাধিকার ব্যুরো, আঞ্চলিক কাঠামোতেও ব্যাপক রদবদলের আভাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। ভুল বোঝাবুঝি থেকে গাজায় 15 চিকিৎসককে হত্যার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে ইসরায়েল। রোববার ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আইডিএফ। অসম্পূর্ণ ও ভুল প্রতিবেদন দেওয়ার সঙ্গে জড়িত একজনকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যেও গাজা জুড়ে দখলদার বাহিনীর হামলা অব্যাহত আছে। একদিনে নিহত হয়েছেন অন্তত 32 ফিলিস্তিনি। গাজায় গেল 23 মার্চ ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং দমকল বিভাগের একটি বহরে হামলা চালায় ইসরায়েল। নিহত হন জাতিসংঘের কর্মী সহ 15 জন। রোববার সেই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানায়, অভিযান সংক্রান্ত ভুল বোঝাবুঝির থেকে এই ঘটনা ঘটেছে। তাদের সেনারা ভেবেছিল দ্রুতগতির গাড়িগুলো শত্রু বাহিনীর। বলা হয়, হেডলাইট বন্ধ ছিল, অনুমতি ছাড়া গাড়িগুলো এগিয়ে এসেছিল। তবে নিহত এক চিকিৎসা কর্মীর মোবাইল ভিডিও ফুটেজে দেখা যায় গাড়িগুলোতে হেডলাইট ও ফ্ল্যাশলাইট চালু ছিল। কর্মীরা হাইভিজ জ্যাকেট পরেছিলেন। ভিডিও পর্যালোচনার পর আইডিএফ তাদের পূর্বের বিবৃতি সংশোধন করে এবং ভুল স্বীকার করে। এই ঘটনায় বরখাস্ত করা হয় সংশ্লিষ্ট ইউনিটের ডেপুটি কমান্ডারকে। এর আগে বিবিসি জানায়, গাজায় 15 জন চিকিৎসা কর্মীকে হত্যার সময় ইসরায়েলি সেনারা 100টিরও বেশি গুলি ছুড়েছে। এর মধ্যে কিছু গুলি মাত্র 12 মিটার দূর থেকে করা হয়েছিল। একটি মুঠোফোনে ধারণ করা ভিডিওর ফরেনসিক অডিও বিশ্লেষণে এমনটি উঠে এসেছে। এদিকে গাজায় অব্যাহত আছে দখলদার বাহিনীর বর্বরতা। রোববারও উপত্যকা জুড়ে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। তাদের অভিযানে শিশুসহ বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 51,200। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গোপনে গাজা ত্যাগ ও নিরস্ত্রকরণের জন্য হামাসকে $2 বিলিয়ন প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। পরিবারসহ নিরাপদে দেশ ত্যাগের মতো সুবিধাও ছিল সেই প্রস্তাবে। তবে হামাসের শীর্ষ নেতারা এক বাক্যে ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। এ ধরনের প্রস্তাবের মধ্য দিয়ে কৌশলগত বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির নেতাদের। এরপর এক হামাসের শীর্ষ নেতাকে হত্যা করেও ফিলিস্তিনের এই সংগঠনকে দমাতে ব্যর্থ হয় ইসরায়েল যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র সমর্থিত একটি প্রস্তাব পৌঁছে যায় হামাসের কাছে। প্রস্তাবে বলা হয়, নিরস্ত্রীকরণের পর যদি যুদ্ধের ময়দান থেকে সরে গিয়ে পরিবার নিয়ে নিরাপদ স্থানে চলে যায়, তবে সংগঠনটিকে দেওয়া হবে $200 কোটি। তালিকায় ছিলেন গাজা প্রতিরোধের 3 গুরুত্বপূর্ণ নাম: মোহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ শাবানে ও আজ আল দিন আল হাদ্দাদ। প্রতিটি নামই আজ প্রতীক প্রতিরোধের সাহসিকতার। মোহাম্মদ সিনওয়ার শহীদ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই, বর্তমানে গাজার প্রতিরোধের নেতৃত্বে। ইসরায়েল বহুবার তাকে হত্যার চেষ্টা করেছে। তার মাথার দাম $3 লাখ ঘোষণা করেছে। মোহাম্মদ শাবানে বর্তমানে 4টি ব্যাটালিয়নের কমান্ডার। নিজ সন্তানদের হারিয়েও তিনি অনড়। এছাড়া আজ আল আদ্দিন আল হাদ্দাদ 7ই অক্টোবরের ঐতিহাসিক হামলার আগের দিন তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সম্মুখ প্রতিরোধের নির্দেশনা দিয়েছিলেন। সহজ ভাষায় এ প্রস্তাব অর্থে মোড়া এক আত্মসমর্পণ পত্র ছিল। অর্থের মোহে হামাস নেতাদের বিক্রি হয়ে যাওয়ার প্রস্তাব দেয়া হয়। টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল ফিলিস্তিনের এই সংগঠনের নীরবতা। তবে লোভনীয় এই প্রস্তাবে বিচলিত হননি এই যোদ্ধারা। তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সাফ জানিয়ে দেন তারা বিক্রি হবে না। বলেন, এ অস্ত্র তাদের গর্ব ও আত্মরক্ষার প্রতীক। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী হামাস সংগঠনকে কে এই অর্থ দিচ্ছে তা জানা যায়নি। তবে গণমাধ্যমটির দাবি, এই অর্থ মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী রাষ্ট্রের থেকেই আসতে পারে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।
নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ২৬ এপ্রিল দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিলিস্তিনি সংহতি মার্চ আয়োজন করে জামায়াতে ইসলামী। চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানাতে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। নিহত শিশুদের স্মরণে প্রতীকী প্রতিবাদ জানায় দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির নেতা হাফিজ নাইমুর রহমান। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আগামী ২৬ এপ্রিল পাকিস্তান জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেন তিনি। একই সঙ্গে ইসরায়েলকে সহায়তাকারী ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বয়কটের আহ্বান জানান। এই ফিলিস্তিনি ইস্যু কেবল রাজনীতি নয়, এটা মানবতার প্রশ্ন, ইমানের প্রশ্ন। ফিলিস্তিনি আর কাশ্মীরের জন্য সব রাজনৈতিক দল এক হন। নিপীড়িত শিশুদের কান্না শুনুন। বিক্ষোভ সমাবেশে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেন তারা। 18 মাস ধরে নির্যাতিত ফিলিস্তিনিরা, অথচ মুসলিম নেতৃত্ব নীরব। আমরা একতা চাই, বর্জন চাই ইসরায়েলি পণ্য। পাকিস্তানের সরকার ও বিরোধীরা ফিলিস্তিনিদের সংহতি জানাতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করছে না বলেও অভিযোগ করে দলটির নেতারা। রাহনুল রানা, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 30 জন। স্থানীয় সময় রোববার রাতে আল ফারাহ মার্কেটে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হাউথিদের সংবাদ মাধ্যম জানায় ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। সৌদি আরব সীমান্তে সাদা প্রদেশেও মার্কিন সেনারা বিমান হামলা চালিয়েছে বলে জানায় ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে গেল সপ্তাহে হোদেইদা প্রদেশের রাশিসা বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 80 জন নিহত হন। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইয়েমেনের সাধারণ মানুষ। লেবাননের সামরিক যানে বিস্ফোরণের ঘটনায় 3 সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণাঞ্চলে গোলা বারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ হলে এই হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গোলা বারুদ স্থানান্তরের সময় হঠাৎ বিস্ফোরণ হয়। তবে এটি দুর্ঘটনা নাকি কোনো বহিরাগত হস্তক্ষেপ তা তদন্ত করে দেখছে বিশেষ ইউনিট। সেনা প্রাণহানির ঘটনায় লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে 2 দফা আলোচনার পরেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে এখনও সন্দিহান ইরান। এমনকি সরাসরি আলোচনায় বসতেও নারাজ তারা। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। কেন এই অনাস্থা? বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর অহেতুক চাপ প্রয়োগ, আচমকা চুক্তি প্রত্যাহার কিংবা বিলম্ব, সব মিলিয়ে ওয়াশিংটনের প্রতি তেহরানের যে যৎসামান্য আস্থাটুকু ছিল সেটুকুও খুইয়ে বসেছে মার্কিন প্রশাসন। টেলিভিশনের পর্দা থেকে শুরু করে খবরের কাগজের পাতা, সবাই বলছে যুক্তরাষ্ট্রকে এক ফোঁটাও বিশ্বাস করে না ইরান। তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনার 2 দফা বৈঠক পেরিয়ে গেলেও পেজেশকিয়ান প্রশাসনের আস্থা অর্জন করতে পারছে না হোয়াইট হাউস। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার জনসমক্ষে তাদের এই সন্দেহের কথা প্রকাশ করেছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন মার্কিনদের সঙ্গে যে কোনো পর্যায়ের আলোচনায় অতীতে তিক্ত অভিজ্ঞতার কথা। ওবামা, বাইডেন থেকে শুরু করে ট্রাম্প, বছরের পর বছর মার্কিন প্রেসিডেন্টরা চেষ্টা চালিয়ে গেছেন ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে বন্ধ করে দেয়ার। মধ্যপ্রাচ্যের দেশটির পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার বরাবরই ঘোর বিরোধী তারা। আর সে উদ্দেশ্যকে হাসিল করতে কোনো পায়তারাই বাকি রাখেনি মার্কিন প্রশাসন। মিথ্যে প্রতিশ্রুতি থেকে শুরু করে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করে চেষ্টা করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির।
বিশ্বাসের দেয়ালের প্রথম ফাটল ধরে বারাক ওবামার শাসনকালে 2015 সালে ইরান পরমাণু চুক্তির প্রতিটি শর্ত তেহরানের পক্ষ থেকে অক্ষরে অক্ষরে পালন করা হলেও সে পথে হাঁটেনি ওয়াশিংটন। উল্টো চুক্তি ভেঙে পরদিনই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ওবামা প্রশাসন। অন্যান্য শর্ত পালনেও বিলম্ব করতে থাকে যুক্তরাষ্ট্র। এরপর ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। শুরু হয় তার সর্বোচ্চ চাপনীতির বাস্তবায়ন। একের পর এক নিষেধাজ্ঞার বান ছুড়ে দেয়া হয় ইরানের দিকে। দাবি করা হয় ট্রাম্পের প্রস্তাবিত নতুন শর্তে রাজি হলে তবেই উঠিয়ে নেওয়া হবে নিষেধাজ্ঞা। একই বুলি আওড়ায় বাইডেন প্রশাসনও। ক্ষমতায় এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমঝোতার কথা বললেও পূর্বসূরি ট্রাম্পের শর্তাবলী অপরিবর্তিত রাখেন। 2025 সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলেও বজায় আছে সর্বোচ্চ চাপনীতি। তবে বছরের পর বছর যুক্তরাষ্ট্রকে সুযোগ দিলেও এবার মার্কিন প্রশাসনকে আর বিশ্বাস করছে না ইরান। তাদের দাবি, চাপের মুখে নতি স্বীকার করবে না তারা। প্রয়োজনে পাল্টা জবাব নিয়ে তৈরি থাকবে দেশটি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ইতালির জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের সুফল পাচ্ছেন বাংলাদেশিরা। বিলিয়ন ইউরোর এই খাতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব সমৃদ্ধ করছে রেমিটেন্স খাত। একে অপরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউক্রেন ও রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেবল প্রচারের উদ্দেশ্যে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। অন্যদিকে মস্কোর অভিযোগ, 1000 বারের বেশি যুদ্ধবিরতি ভঙ্গ করেছে কিয়েভ। রাশিয়া বাহ্যিকভাবে যুদ্ধবিরতি মানার ভান করলেও বাস্তবে শত শত কামানের গোলা নিক্ষেপ করেছে, নিয়ন্ত্রণ হারিয়েছেন অথবা রাশিয়া প্রকৃত শান্তি চায় না বলে মন্তব্য করেন তিনি। পুতিন কেবল প্রচারের উদ্দেশ্যে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন বলেও দাবি করেন জেলেনস্কি। এদিন পাল্টা দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে 1000 বারেরও বেশি। ইউক্রেনীয় বাহিনী রুশ অবস্থানে 444 বার গুলি ছুড়েছে এবং 900রও বেশি ড্রোন হামলা চালিয়েছে। শনিবার সব ধরনের আক্রমণ বন্ধ করে 20 এপ্রিল মধ্যরাত পর্যন্ত তা বজায় রাখার ঘোষণা দেয় রাশিয়া। এ সময় সব ধরনের শত্রুতা বন্ধ রাখার জন্য পুতিন তার বাহিনীগুলোকে নির্দেশ দেন। অর্জিতা শোয়েজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের খসড়া নির্বাহী আদেশে আফ্রিকায় মার্কিন কার্যক্রম গুটিয়ে নেওয়া থেকে শুরু করে গণতন্ত্র, মানবাধিকার ও জলবায়ু ইস্যুতে কাজ করা দফতর বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। আঞ্চলিক কাঠামোতেও ব্যাপক রদ বদলের কথা উঠে এসেছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে নিজ দলের পাশাপাশি বিরোধীদের কাছেও সমালোচনার মুখে পড়ছেন তিনি। তার প্রশাসন এবার মার্কিন পররাষ্ট্র দফতর ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছেন। খসড়া নির্বাহী আদেশের একটি কপি পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, পররাষ্ট্র দফতরের 50% বাজেট ছাঁটাই, বহির্বিশ্বে 10টি দূতাবাস ও 17টি কনসুলেট বন্ধের পরিকল্পনা সব মিলে কূটনৈতিক ইতিহাসে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহে এই নির্বাহী আদেশ সই করতে পারেন ট্রাম্প। খসড়া প্রস্তাবে সবচেয়ে বড় আঘাত এসেছে আফ্রিকার ওপর। সাব-সাহারা আফ্রিকা বিষয়ক ব্যুরো বিলুপ্ত হবে। এর বদলে ছোট পরিসরে একটি বিশেষ দূতের দফতর গঠন করে বিষয়গুলো দেখভাল করবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন, শরণার্থী, মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা দফতরগুলো বন্ধ করা হবে। আঞ্চলিক ব্যুরোগুলোকে 4টি উপবিভাগে ঢেলে সাজানো হচ্ছে। ইউরেশিয়া, মিড ইস্ট, লাতিন আমেরিকা এবং ইন্দো প্যাসিফিক, এই 4 বিভাগের অধীনেই পরিচালিত হবে বিশ্ব কূটনীতি। এর বাইরে থাকছে না আফ্রিকা বা কানাডার জন্য পৃথক ব্যুরো। আর মানবিক সহায়তা বিষয়ক ব্যুরোর হাতে দেয়া হবে USAIDর অবশিষ্ট কার্যক্রম। ইন্দো প্যাসিফিকের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত সহ এই অঞ্চলের দেশগুলো। শিক্ষাবৃত্তির ক্ষেত্রেও কাজই চালাচ্ছে খসড়া নথি। ফুলব্রাইট স্কলারশিপ সীমিত করা হচ্ছে শুধু জাতীয় নিরাপত্তার মতো বিষয়ের জন্য। বাতিল করা হচ্ছে হাওয়ার্ড ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি, যেখান থেকে পিছিয়ে পড়া গোষ্ঠীর শিক্ষার্থীরা র্যাঞ্জেল ও পিকারিন বৃত্তির আওতায় পররাষ্ট্র দফতরে প্রবেশ করতেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে আটকে গেল যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর ডেলিভারি। বাড়তি শুল্কে বিরাট চাপ এড়াতে নতুন উড়োজাহাজ যুক্তরাষ্ট্রে ফেরত পাঠালো চীনা এয়ারলাইন্স। এতে ফের চাপের মুখে বোয়িং।
ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের বলি হলো মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। গেল সপ্তাহে নিজেদের বিমান সংস্থাগুলোকে বোয়িং এর উড়োজাহাজ ডেলিভারি না নেওয়ার নির্দেশ দেয় চীন সরকার। এরই প্রেক্ষিতে চীনের জিয়ামেন এয়ারলাইন্সের জন্য তৈরি করা বোয়িং 737 ম্যাক্স বিমানটি রোববার যুক্তরাষ্ট্রের সিয়াটেলে অবস্থিত কোম্পানির উৎপাদন কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে। জিয়ামেন এয়ারলাইন্সের ব্র্যান্ডিং অনুযায়ী উড়োজাহাজটি রঙও করা হয়েছিল। দীর্ঘ 5000 মাইল ফেরত যাত্রা করা উড়োজাহাজটি ডেলিভারির আগে চীনের ঝাওশানে বোয়িং এর কমপ্লিশন সেন্টারে চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় থাকা কয়েকটি বিমানের একটি। ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর আরোপ করা 145% শুল্কের পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর 125% শুল্ক আরোপ করেছে চীন। এতে একটি নতুন 737 ম্যাক্স মডেলের দাম প্রায় $5.50 লাখ উঠে যাওয়ায় উড়োজাহাজের ডেলিভারি নিয়ে চীনা এয়ারলাইন্সগুলোর জন্য তা বিরাট অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়াতে পারে। শুল্ক যুদ্ধের ফলে চীনের বাজারে বোয়িং বিমানের যে ঘাটতি দেখা দিতে চলেছে তা মোকাবেলা করা চীনের বিমান খাতের জন্য কঠিন, কেননা ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের উৎপাদন সক্ষমতা অসীমিত, আর চীনের স্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অফ চায়না লিমিটেড কোম্যাকো ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের উৎপাদিত ইঞ্জিনের ওপর নির্ভরশীল। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, বিগত বছরগুলোতে চীনের বিমান সংস্থা ও লিজিং সংস্থাগুলো খুচরা যন্ত্রাংশের মজুত তৈরি করেছে, তা দিয়ে এই খাতের কিছুটা চাহিদা মেটানো সম্ভব। পাশাপাশি এয়ারবাস থেকে বাড়তি ইঞ্জিন সরবরাহের বায়না করেছে চীন সরকার। ওই ইঞ্জিনগুলো যুক্তরাষ্ট্রের উৎপাদিত হলেও ফরাসি উড়োজাহাজের অংশ থাকায় তাতে বিপুল পরিমাণের মার্কিন শুল্কের প্রভাব পড়বে না। বোয়িং এর সবচেয়ে বেশি বিক্রিত হওয়া মডেল 737 ম্যাক্স। যুক্তরাষ্ট্রের বিমান শিল্প কয়েক দশক ধরে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে আসছে। 737 মডেলটি গত কয়েক বছরে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় ব্যাপকভাবে ব্যবসায়িক ক্ষতির মুখে আছে বোয়িং। এর মধ্যে ট্রাম্পের শুল্ক কোম্পানিটির ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে অভিভূত হলো। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ছোট বিমান বিধ্বস্ত হয়েছে, 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল 10টার দিকে মধ্য ইলিনয়ের একটি মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। ভারতে বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিশাল জনসভা হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন এর ডাকে হায়দ্রাবাদের ওই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেন। মুসলিমরা কারো কাছে মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দেন আসাদুদ্দিন ওয়াইসি। জনসমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আগামী 30 এপ্রিল রাত 9টায় ঘরে ঘরে আলো নিভিয়ে প্রতীকী প্রতিবাদ পালনের ডাক দেয়া হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা প্রদর্শনীর 13তম আসর। এতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইরান সহ মোট 20টি দেশ। প্রযুক্তি নির্ভর যুদ্ধের যুগে এই আয়োজন শুধু সামরিক নয়, কৌশলগত উন্নয়নের দিকেও ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। ইরাকের রাজধানী বাগদাদে আয়োজন করা হয় আন্তর্জাতিক প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা প্রদর্শনী। এতে যুক্তরাষ্ট্র, চীন ও ইরানের মতো প্রভাবশালী দেশসহ 20টির বেশি দেশ অংশ নিয়েছে। উপস্থিত হয় 150টি আন্তর্জাতিক ও 65টি স্থানীয় কোম্পানি, যারা তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শন করছে। প্রদর্শনীতে মূল আকর্ষণ ছিল সাইবার নিরাপত্তা, নজরদারি প্রযুক্তি এবং উন্নত অস্ত্র ব্যবস্থার ওপর। অংশগ্রহণকারী দেশ ও কোম্পানিগুলো অত্যাধুনিক ড্রোন, নজরদারি ক্যামেরা, গোপন তথ্য বিশ্লেষণ পদ্ধতি সহ স্মার্ট অস্ত্র উপস্থাপন করে। বিশেষজ্ঞদের মতে, ইরাকি সশস্ত্র বাহিনীর পরিকল্পনায় এই প্রদর্শনী একটি কৌশলগত উদ্যোগ। তারা বিভিন্ন দেশের উন্নত প্রযুক্তি পর্যবেক্ষণ করে নিজেদের নিরাপত্তা বাহিনীর জন্য উপযোগী সমাধান খুঁজে দেখছেন। পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে এটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের মহারাষ্ট্রের নাসিকে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এক কলসি পানির জন্য প্রতিদিন হাঁটতে হয় 2 কিলোমিটার পথ। তারপরও মেলে না স্বচ্ছ পানি। ময়লা, শ্যাওলা মিশ্রিত পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। গরমে শুকিয়ে গেছে কুয়ো, সংরক্ষণে নেই বিশুদ্ধ পানীয়।
এক কলস পানির জন্য কত চেষ্টা, পানির অপর নাম জীবন হলেও এক্ষেত্রে তা বলা যায় না। পান করার পর উল্টো ভুগতে হয় নানা রোগ বালাইয়ে। গাঢ় বাদামি এই পানি, মাটি, শ্যাওলা, ছত্রাক সব মিলে যেন ভয়াবহ বিষাক্ত তরল। তবুও এই পানি সংগ্রহে 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় নারীদের। ভারতের মহারাষ্ট্রের নাসিকের ছোট্ট একটি গ্রাম, যেখানে ভয়াবহ পানি সংকটে ভুগছেন বাসিন্দারা। এক ফোঁটা পানির জন্য প্রতিনিয়ত লড়াই করতে হয় তাদের। সরকারি নথিতে পানি সরবরাহের কথা থাকলেও এখানকার মানুষের ভরসা পুকুর বা কুয়োর পানি। ফুটিয়ে কাজ হয় না, খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমরা পানি সংগ্রহ করব নাকি সন্তানদের হাসপাতালে নিয়ে যাব? পানি সংগ্রহে ব্যস্ত থাকায় গত 2-3 মাস কোনো উপার্জন করতে পারিনি। কথাগুলো বলছিলেন হতাশায় ভুগতে থাকা এক মা চন্দ্রাবাই, অথচ তার কথা শোনার কেউ নেই। মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল ভারতের সবচেয়ে খরাপ্রবণ অঞ্চলগুলোর একটি। সরকারি হিসেবেই 2024 সালে রাজ্যের 17টি এলাকা রয়েছে এক্সট্রিম ওয়াটার স্ট্রেস অবস্থায়। এর মধ্যে রয়েছে পুনে, সোলাপুরের মতো এলাকাও। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং পানির বন্টনে বৈষম্য এই সংকটের মূল কারণ। বড় শহরে ঝর্ণার মতো পানি, আর গ্রামে পানির জন্য কুয়োয় নামছে নারী, শিশুরা। ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে দেশের ৬০০টি জেলার অর্ধেকের বেশি গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশনের কবলে। 2050 সাল পর্যন্ত এভাবে চলতে থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠী বিশুদ্ধ পানির বাইরে থাকবে। বিশেষজ্ঞদের মতে নাসিকের গ্রামগুলোতে এখন দরকার টেকসই সমাধান। বৃষ্টির পানি সংরক্ষণ, বিকেন্দ্রীকৃত পানি সংরক্ষণ ও কৃষিক্ষেত্রে পানির অপচয় রোধের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বার্তা ছড়াতে অভিনব প্রচারণা শুরু করেছে দ্য হার্টস নামের এক ভ্রাম্যমাণ থিয়েটার দল। আফ্রিকা থেকে আর্কটিক সার্কেল পর্যন্ত দীর্ঘ এই যাত্রায় থেমে থেমে স্থানীয় মানুষদের সঙ্গে যুক্ত হচ্ছে দলটি। নাইজেরিয়ার লাগোসে পানির ওপর নির্মিত ভাসমান এক বসতি মেকাকো। সেখানকার সরু নৌপথ দিয়ে এগিয়ে চলেছে বিভিন্ন প্রাণীর আদলে নির্মিত পাপেটের মিছিল। এটি আসলে একটি পারফরমেন্স আর্ট। জলবায়ু পরিবর্তন নিয়ে বাসিন্দাদের সচেতন করতে আফ্রিকা থেকে আর্কটিক সার্কেল পর্যন্ত যাত্রা শুরু করেছে দি হার্টস নামের এই দলটি। বিভিন্ন ধরনের পরিবেশনার মাধ্যমে বাসিন্দাদের কাছে তুলে ধরছে জলবায়ু পরিবর্তনের নানা সংকট। গল্পের ছলে বাসিন্দাদের বোঝাচ্ছে কিভাবে বৈশ্বিক উষ্ণতা ও বনাঞ্চল ধ্বংসের কারণে বন্যপ্রাণীরা বাস্তুচ্যুত হচ্ছে। শুধু গল্প বলে সচেতনতা তৈরিতেই সীমাবদ্ধ নেই তারা। স্থানীয় শিল্পীদের সহযোগিতায় নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। প্রশিক্ষণের ব্যবস্থাও রেখেছে বাসিন্দাদের জন্য। এটা শুধু পরিবেশনা নয়, বরং প্রতিটি শহরে 3 দিনের প্রশিক্ষণের মাধ্যমে আমরা স্থানীয়দের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছি। পাপেট পরিচালনার বাইরেও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠছে। কঙ্গো থেকে শুরু হওয়া এই নাট্যযাত্রা লাগোসে অবস্থান করবে সোমবার পর্যন্ত। এরপর রওনা দেবে সেনেগালের দিকে। এই নাট্য দলের স্পষ্ট বার্তা, সময় থাকতে জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে জেগে উঠতে হবে। দ্য হার্টস নামের এই দলটি এর আগে 2021 সালে দ্য ওয়াক নামে একটি থিয়েটার প্রকল্পে কাজ করেছে, যেখানে 12 ফুট লম্বা একজন শরণার্থী বালিকার পাপেট বানিয়ে উদ্বাস্তু সমস্যা তুলে ধরেছিল বিশ্ববাসীর কাছে। কাকলি আখতার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালির জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের সুফল পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিলিয়ন ইউরোর এই শিল্পে বর্তমানে বাংলাদেশি প্রবাসীদের রয়েছে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব, যা দেশের রেমিটেন্স খাতকে সমৃদ্ধ করতে সাহায্য করছে। ইতালি থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। গুণগত মান, ডিজাইন, নির্মাণী অভিজ্ঞতা সব বিবেচনায় জাহাজ কেনার জন্য বিশ্বব্যাপী ক্রেতাদের বিশ্বস্ত ঠিকানা ইতালি। ক্রুজ শিপ, ফেরি, কার্গো, গ্যাস ট্যাঙ্কার থেকে শুরু করে যাত্রীবাহী জাহাজ তৈরিতেও ইতালি বিশ্বসেরা। বর্তমানে দেশটির জাহাজ নির্মাণ ক্ষেত্র থেকে বছরে আয় প্রায় 2770 কোটি ইউরো। দেশটির জাহাজ নির্মাণ ক্ষেত্রে নিয়োজিত আছেন প্রায় 54,000 শ্রমিক। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন 20,000-এর বেশি। এছাড়াও জাহাজ নির্মাণ সংশ্লিষ্ট অর্ধশতাধিক কোম্পানির মালিক এখন প্রবাসী বাংলাদেশি। আমরা অসংখ্য বাংলাদেশি এই শিল্পে কাজ করছি এবং ইটালির রিমিটেন্সের ক্ষেত্রে এই শিল্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইটালি ভেনিস এবং ইটালির বিভিন্ন শহরে এই কাজ চলে, জাহাজের কাজ। এবং আমরা কাজ করি না, আমাদের বাংলাদেশে অনেকে মালিক আছে, এতে করে আমরা বাংলাদেশের অনেক উন্নয়ন এবং সুনাম বাড়তেছে। জাহাজ শিল্পে যারা কাজ করে ওরা
অন্য কাজের থেকে একটু ডিমান্ডও বেশি বা একটু স্যালারিও বেশি পাচ্ছে। এই শিল্পে আপনি অনেক বেতন প্লাস আমরা সবাই ফ্যামিলি নিয়ে খুব ভালো অবস্থায় আছি। অন্যান্য পেশার তুলনায় বেতন তুলনামূলক বেশি হওয়ায় জাহাজ নির্মাণ শিল্পে সবচেয়ে বেশি ঝুঁকছেন প্রবাসীরা। এতে বাড়ছে বাংলাদেশের শক্ত অবস্থান, উপকৃত হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স খাত। ইতালির বিশ্ববিখ্যাত জাহাজগুলো এখন নির্মিত হচ্ছে বাংলাদেশি প্রবাসীদের নিপুণ হাতে। মনফালকনে, ভেনিস, জেনোভা, নাপোলির মতো বিশ্ববিখ্যাত শিপইয়ার্ডে কাজ করে থাকেন বাংলাদেশিরা। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের শানডং প্রদেশে চলছে 42তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। বিশ্বের 51টি দেশের 257টি দল অংশ নেয় বিশাল এই আয়োজনে। উৎসবে রয়েছে সাংস্কৃতিক প্রদর্শনী, পর্যটনের প্রচার এবং ব্যবসায়িক বিনিময় সহ অর্ধশতাধিক ইভেন্ট। নানা রঙের ঘুড়িতে আকাশ জুড়ে সাজ সাজ রব, যেন শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস। উড়ছে কাগজের তৈরি বড় বড় ড্রাগনও। স্থানীয় সময় রোববার চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ওয়েইফাং শহরে শুরু হয় 42তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। বর্ণিল এই আয়োজনে অংশ নেয় বিশ্বের 51টি দেশের 257টি দল। এবারের উৎসবে রয়েছে অর্ধশতাধিক ইভেন্ট। এর মধ্যে ঘুড়ি প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, পর্যটনের প্রচার এবং ব্যবসায়িক বিনিময় বিশেষভাবে উল্লেখযোগ্য। 1984 সাল থেকে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসব এখন বিশ্ব সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ঘুড়ির জন্মভূমি হিসেবে খ্যাত ওয়েইফাং শিল্প আর ইতিহাসের ধারক। এখানকার তৈরি করা ঘুড়ির খ্যাতি বিশ্বজোড়া, যার সূচনা হয় 1000 বছরেরও আগে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। বিশ্বে প্রথমবারের মতো মানব সদৃশ রোবটের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হলো চীনের বেইজিংয়ে। প্রতিযোগিতায় প্রথম হয়ে চীনা প্রকৌশলীদের উদ্ভাবনী শক্তি আর অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রোবট তিয়ানগং আলট্রা। বেইজিংয়ের ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অঞ্চলে রোবটের দৌড় প্রতিযোগিতা শুরু হতেই মাঠ কাঁপিয়ে ছুটে চলে 20টি টিমের মানব সদৃশ রোবট। তাদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে লক্ষ্যে পৌঁছায় তিয়ানগং আলট্রা। সময় লাগে 2 ঘন্টা 40 মিনিট 42 সেকেন্ড। 1.8 মিটার লম্বা আর 55 কেজি ওজনের তিয়ানগং আলট্রার গতি গত 1 বছরে ঘন্টায় 6 থেকে বেড়ে 12 কিলোমিটারে পৌঁছেছে। রোবটটি হুইসি কাউ বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বুদ্ধিমান হয়েছে। দৌড়ের সময় গড় গতি ছিল ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার। এই হাফ ম্যারাথন রোবট প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর বাস্তব অভিযোজনের যুগলবন্দী হয়ে তৈরি হচ্ছে ভবিষ্যতের সহচর। সংশ্লিষ্টরা বলছেন, এই সফলতা শুধু রোবটের নয়, প্রতিটি চীনা প্রকৌশলী নিরলস পরিশ্রম আর উদ্ভাবনী চেতনার প্রতিচ্ছবি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভুল বোঝাবুঝি থেকে গাজায় 15 চিকিৎসককে গুলি করে হত্যা, তদন্ত প্রতিবেদন প্রকাশ ইসরায়েলের। উপত্যকা জুড়ে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় নিহত আরও 32। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ। 26 এপ্রিল দেশজুড়ে ধর্মঘটের ডাক জামায়াতে ইসলামীর। ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়ের।